হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, আজকের আমি তোমাদের নিয়ে এসেছি তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স আছে, পলিটিক্যাল সায়েন্সের লাস্ট মিনিট এসএ কিউ সাজেশন। অধ্যায় দেখতে পাচ্ছ 6, 7 এবং 9, 10। তোমাদের 1, 5 এবং 8-এর অধ্যায় থেকে কোনো এসএ কিউ আসে না। তোমাদের 8-এর অধ্যায় থেকে, 5-এর অধ্যায় থেকে এবং 1-এর অধ্যায় থেকে কোনো এসএ কিউ আসে না। আমি গতকাল তোমাদের 2, 3, 4 অধ্যায় থেকে আমি এসএ কিউ দিয়ে দিয়েছি। আজকে তোমাদের কাছে যাচ্ছে অধ্যায় 6, 7, 9, 10। এবং তোমরা জানো যে আমি প্রত্যেকটা অধ্যায় তোমাদেরকে আগে পাঠিয়ে দিয়েছি। এই লাস্ট মিনিট সাজেশনের অর্থ হলো তোমাদের যে প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে সেই প্রশ্নগুলি আমি প্রথম সারিতে রাখি, অর্থাৎ প্রথম থেকে বলে আসি। অতএব তোমরা বুঝতেই পারছো যে তোমাদের এই ভিডিওগুলি, লাস্ট মিনিট সাজেশনের যে ভিডিওগুলি, তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখতে হবে, নইলে তোমরা বুঝতে পারবে না যে কোন কোন প্রশ্নগুলি বেশি ইম্পর্টেন্ট এবং কোন কোন প্রশ্নগুলি পড়লে হবে। এসো বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো, একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। তাহলে আমরা আজকের এসএ কিউ ভিডিও নিয়ে এসছি তোমাদের কাছে 6, 7, 9, 10। এসো প্রথম তোমাদের 6-এর অধ্যায় থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং 7-এর অধ্যায় থেকে, 9-এর অধ্যায় থেকে এবং 10-এর অধ্যায় থেকে ফার্স্ট চান্স, অর্থাৎ প্রথম যে প্রশ্নগুলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই 4টি অধ্যায় থেকে আমি 4, 5, 20টি প্রশ্ন আমি প্রথমে তোমাদেরকে বলবো। দ্বিতীয়বারেও তোমাদের 20টির মতো প্রশ্ন বলবো এবং তৃতীয়বারে তোমাদের কয়েকটি আরও বাড়তি প্রশ্ন, কয়েকটি অতিরিক্ত প্রশ্ন তোমাদের দেখিয়ে দেবো। বন্ধুরা, প্রথমে এসো 6-এর অধ্যায় থেকে। যাই হোক, প্রথম তোমাদের 11 এখানে দেখতে পাচ্ছ 11 দাগ। এখানে দাগ নাম্বারটা কোনো বিশেষ ফ্যাক্টর নয়, কারণ তোমাদের জানো যে পূর্বে প্রত্যেকটি অধ্যায় থেকে আমি তোমাদের প্রশ্ন দিয়ে রেখেছিলাম। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই এবং তোমরা পরপর তোমরা ভিডিও দেখতে থাকো। এক একটি সাবজেক্টের প্রত্যেকটি লাস্ট মিনিট সাজেশন তোমাদের যাবে। তোমাদের ইতিমধ্যে অনেক সাবজেক্টের এলএকিউ অর্থাৎ বড় প্রশ্নের মান, 5 নম্বর প্রশ্নের মান, 6 নম্বর প্রশ্নের মান এবং 8 নম্বর প্রশ্নের মানের প্রশ্ন অনেক আমি সাজেশন তোমাদের লাস্ট মিনিট দিয়ে দিয়েছি। এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের যাচ্ছে দ্বিতীয় পর্যায়ের এসএকিউ লাস্ট মিনিট সাজেশন, অধ্যায় 6, 7, 9, 10। এসো প্রথম প্রশ্ন হলো, আমলাতন্ত্রের 2টি ত্রুটির উল্লেখ করো। আমলাতন্ত্রের 2টি ত্রুটি হলো জনস্বার্থ সম্পর্কে আমলাদের উদাসীনতা এবং রুটিন মাফিক কাজকর্ম। লাল ফিতের বাঁধন বলতে কি বোঝো? আমলাদের কাজকর্মের দীর্ঘ সূত্রতা প্রসঙ্গে লাল ফিতের বাঁধন কথাটি উল্লেখ করা হয়। সমালোচকদের মতে আমলাদের ফাইলে লাল ফিতের বাঁধন থাকায় কাজকর্মের নিষ্পত্তি হতে দেরি হয়। পরের প্রশ্নটি হলো, নাম সর্বস্ব শাসক বলতে কি বোঝায়? কারো নামে শাসনকার্য পরিচালিত হলেও যখন তার পরিবর্তে অন্য কেউ শাসনকার্য পরিচালনা করে তখন তত্ত্বগতভাবে শাসক প্রধানকে নাম সর্বস্ব শাসক বলে। পরের প্রশ্নটি হলো, জিরো আওয়ার কাকে বলে? পার্লামেন্টের 2টি কক্ষে প্রশ্নোত্তর পর্বের অব্যবহিত পরের সময়টিকে জিরো আওয়ার বলা হয়। সাধারণত দুপুর 12টার পর থেকে জিরো আওয়ার শুরু হয়। পরের প্রশ্নটি হলো, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার 2টি পদ্ধতি উল্লেখ করো। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার 2টি পদ্ধতি হলো সৎ, সাহসী ও নিরপেক্ষ বিচারপতি এবং শাসন বিভাগের নিয়ন্ত্রণ ও প্রভাব থেকে মুক্ত বিচার বিভাগ। শাসন বিভাগের নিয়ন্ত্রণ ও প্রভাব থেকে মুক্ত বিচার বিভাগ। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝো? যে ধরনের ক্ষমতা প্রয়োগ করার জন্য তিনি মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার সঙ্গে কোনো পরামর্শ করেন না এবং যে ক্ষমতা প্রয়োগের বৈধতা নিয়েও কোনো প্রশ্ন তোলা যায় না। রাজ্যপাল পদের একটি যোগ্যতা লেখো। রাজ্যপাল পদে নিযুক্ত হলে তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং কমপক্ষে 35 বছর ও তার বেশি বয়স হতে হবে। ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? একক, হস্তান্তরযোগ্য, সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে গোপন ভোটের দ্বারা এক নির্বাচক সংস্থা কর্তৃক পরোক্ষ পদ্ধতিতে নির্বাচিত হন। অর্ডিন্যান্স কাকে বলে? অর্ডিন্যান্সের অর্থ হলো বিশেষ আদেশ বা জরুরি আইন। সংসদের যৌথ অধিবেশনে থাকাকালীন সময়ে রাষ্ট্রপতি জরুরি পরিস্থিতিতে যে আইন জারি করে তাকে জরুরি আইন বা অর্ডিন্যান্স বলে। রাষ্ট্রপতির একটি সামরিক ক্ষমতা উল্লেখ করো। রাষ্ট্রপতি ভারতের সামরিক বাহিনীর প্রধান। স্থল, জল এবং আকাশ বাহিনীদের তিনি নিয়োগ করেন সংবিধান অনুসারে, তাই তিনি সামরিক বাহিনীর সর্বময় কর্তা। পরের প্রশ্ন, পরমাদেশ কথার অর্থ কী? পরমাদেশ কথার অর্থ হলো আমরা আদেশ দিচ্ছি।
অভিলেখ আদালত কি? যে আদালত নিজের অবমাননার জন্য যে আদালত শাস্তি দিতে পারে তাকে বলে অভিলেখ আদালত। যে আদালত নিজের অবমাননার জন্য যে আদালতও শাস্তি দিতে পারে তাকে বলে অভিলেখ আদালত। মিসা এর পুরো কথাটি কি? মিসা এর পুরো নাম হলো মেনটেন্যান্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট। মেনটেন্যান্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট। প্রতিষেধ কথাটির অর্থ কি? সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট নিজেদের এখতিয়ারের মধ্যে কাজ করার জন্য নিম্ন বা অধস্তন আদালতগুলিকে যে আদেশ দেয় তাকেই প্রতিষেধ বলে। বন্দি প্রত্যক্ষীকরণের অর্থ কি? বন্দি প্রত্যক্ষীকরণের অর্থ হলো বন্দিকে সশরীরে আদালতে হাজির করা। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য তোমরা লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। পরের প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর আছে ও কী কী? পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা 3টি স্তর আছে, যথা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ। তারপরের প্রশ্নটি দেখতে পাচ্ছ, ক্ষুদ্র জেলা শাসক কাকে বলে? এসডিও সাব ডিভিশনাল অফিসার বা মহকুমা শাসককে ক্ষুদ্র জেলা শাসক বলা হয়। মহকুমা শাসকের যে কোনো দুটি কাজ উল্লেখ করো। মহকুমা শাসকের প্রধান দুটি কাজ হলো মহকুমার মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা করা ও মহকুমার রাজস্ব আদায় করা। জেলা পরিষদের সর্বোচ্চ পদটির নাম কি? জেলা পরিষদের সর্বোচ্চ পদটির নাম হলো সভাধিপতি। পরের প্রশ্ন, ন্যায় পঞ্চায়েত কাকে বলে? 1973 খ্রিস্টাব্দে পঞ্চায়েত আইন অনুসারে গ্রাম পঞ্চায়েতে একটি ন্যায় পঞ্চায়েত গঠন করতে পারে। গ্রাম স্তরের ছোটোখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলি এখানে নিষ্পত্তি হতে পারে। বন্ধুরা, এবার আমি দ্বিতীয় পর্যায়ের যে প্রশ্নগুলি আমি তোমাদের কাছে রাখছি। প্রথমে দেখো, একক পরিচালক ও বহু পরিচালক, ঝাপসা হয়ে গেছিল। একক পরিচালক ও বহু পরিচালক বিশিষ্ট শাসকের মধ্যে একটি পার্থক্য লেখো। একক পরিচালক বিশিষ্ট শাসকের হাতে শাসন বিভাগের সমস্ত কাজকর্ম ন্যস্ত থাকে এবং শাসন বিভাগ তার নেতৃত্বে ও নির্দেশে পরিচালিত হয়। অন্যদিকে বহু পরিচালক বিশিষ্ট শাসকের ক্ষেত্রে শাসন বিভাগের প্রকৃত ক্ষমতা সক্ষমতা সম্পন্ন বহু ব্যক্তির হাতে ন্যস্ত থাকে। এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও। এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি হলো, এক কক্ষ বিশিষ্ট আইনসভা যুক্ত রাষ্ট্রীয় ব্যবস্থার পক্ষে অনুকূল নয়। বিচার বিভাগ কিভাবে মৌলিক অধিকারের রক্ষাকর্তা হিসেবে কাজ করে? আইন ও সংবিধানের ব্যাখ্যাকার এবং সংরক্ষক রূপে বিচার বিভাগ মৌলিক অধিকারের রক্ষাকর্তা হিসেবে কাজ করে। পরের প্রশ্ন দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির শর্ত 3টি কী কী? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির 3টি শর্ত হলো শাসন, আইন ও বিচার। এই 3টি বিভাগ নিজেদের স্বতন্ত্র বজায় রেখে সম্পূর্ণ কাজ করবে। এক বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না এবং 3 হলো একই ব্যক্তি একাধিক বিভাগের সঙ্গে যুক্ত থাকবে না। সরকারের কোন বিভাগ নীতি নির্ধারণ করে থাকে? সরকারের শাসন বিভাগ নীতি নির্ধারণ করে থাকে। বিচার বিভাগের স্বাধীনতার একটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। গণতন্ত্রের সাফল্যের জন্য বিচার বিভাগের স্বাধীনতার প্রয়োজন হয়। রাষ্ট্রপতির হাতে কয়টি ভিটো ক্ষমতা থাকে এবং কি কি? রাষ্ট্রপতির হাতে 3টি ভিটো ক্ষমতা থাকে, চরম ভিটো, স্থগিতকারী ভিটো, পকেট ভিটো। ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? পার্লামেন্টের রাজ্যসভা ও লোকসভার সদস্যদের নিয়ে একটি নির্বাচন সংস্থা কর্তৃক একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে একটি গোপন ভোটদানের মাধ্যমে উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয়? সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে প্রধানমন্ত্রীকে অগ্রগণ্য হিসেবে অভিহিত করা হয়। ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। ভারতের প্রধানমন্ত্রী সরকারের প্রধান মুখপাত্র হিসেবে লোকসভায় সরকারি নীতিসমূহের ব্যাখ্যা প্রদান করেন। ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। জনমতের দিকে সতর্ক দৃষ্টি রেখে সরকারি নীতি নির্ধারণ করা এবং কার্যাবলী সম্পাদন করা হলো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ। রাজ্যের শাসন বিভাগ কিভাবে গঠিত হয়? রাজ্যের রাজ্যপাল এবং রাজ্য মন্ত্রিসভাকে নিয়ে গঠিত হয় অঙ্গরাজ্যের শাসন বিভাগ। আমাদের রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির বিল বাতিল করার ক্ষমতাকে কি বলে? রাষ্ট্রপতির বিল বাতিল করার ক্ষমতাকে ভিটো বলে। কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? অর্থ বিল এবং সংবিধান সংশোধনী বিলে সম্মতি দিতে বাধ্য থাকেন। ভারতের সুপ্রিম কোর্টের 2টি লেখ উল্লেখ করো। ভারতের সুপ্রিম কোর্ট যে লেখগুলি জারি করতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য 2টি লেখ হলো পরমাদেশ এবং বন্দি প্রত্যক্ষীকরণ। গণ আদালতের কার্যাবলী কি? লোক আদালত বা গণ আদালতের কার্যাবলী দেওয়ানি দীর্ঘদিন ধরে চলছে এমন অমীমাংসিত মামলা যদি কোনো আদালতে পাঠায় তাহলে গণ আদালতও তার বিচার করে। বাদী বিবাদীর বক্তব্য শুনে পারস্পরিক সমঝোতা করে নেওয়া হয়।
হাইকোর্টের এখতিয়ারভুক্ত দুটি প্রধান বিচারের এলাকা উল্লেখ করো। মূল এলাকা ও আপিল এলাকা হলো হাইকোর্টের এখতিয়ারভুক্ত দুটি বিচার এলাকা। ভারতের সর্বোচ্চ আদালতের নাম কি? ভারতের সর্বোচ্চ আদালতের নাম হলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন। সুপ্রিম কোর্টের এলাকাগুলি কী কী? সুপ্রিম কোর্টের এলাকাগুলিকে 4 ভাগে ভাগ করা হয়: মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা ও লেখো এলাকা। পরের প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে? পঞ্চায়েত ব্যবস্থায় মোট আসনের 50% মহিলাদের জন্য সংরক্ষিত থাকে। তারপরের প্রশ্ন দেখো, গ্রাম পঞ্চায়েত সভায় কে সভাপতিত্ব করেন? গ্রাম প্রধান বা অঞ্চল প্রধান গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব করেন। গ্রাম পঞ্চায়েতের যে কোনো দুটি কাজ উল্লেখ করো। পঞ্চায়েত এলাকাধীন গ্রামগুলিতে কূপ, নলকূপ, পুষ্করিণী খনন ও রক্ষণাবেক্ষণ করা, রেশন কার্ড তৈরি করতে ও বিতরণ করতে ও দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ করতে সাহায্য করা। জেলা সংসদের প্রধান কাজ কি? জেলা সংসদের প্রধান কাজ হলো সমগ্র জেলার জন্য আর্থিক উন্নতি সাধন করা। স্বপরিষদ মেয়রের সদস্য সংখ্যা কত? স্বপরিষদ মেয়রের সদস্য সংখ্যা হলো 12 জন। পৌরসভার দুটি আবশ্যিক কাজ উল্লেখ করো। পৌরসভার দুটি আবশ্যিক কাজ হলো জল সরবরাহ ও নিষ্কাশন ব্যবস্থা করা এবং রাস্তাঘাট নির্মাণ করা। বন্ধুরা, তৃতীয় পর্যায়ের আর কয়েকটি প্রশ্ন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো, স্থায়ী প্রশাসক বলতে কি বোঝো? পরের প্রশ্ন দেখতে পাচ্ছ, বর্তমানে আইনসভার ক্ষমতা হ্রাসের একটি কারণ লেখো। তারপরে প্রশ্ন, ছাঁটাই প্রস্তাব কয় প্রকার? সরকারের কটি ভাগ ও কি কি? তারপরে প্রশ্ন, প্রকৃত শাসক কাকে বলে? পরের প্রশ্ন দেখো, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও। রাজনৈতিক প্রশাসক বলতে কি বোঝো? রাজ্য আইনসভার নেতাকে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করান? পরে দেখতে পাচ্ছ, রাজ্যপালের যে কোনো একটি স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ করো। ভারতের বিচার ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। লোক আদালত কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল? পরের প্রশ্ন দেখো, ভারতের অখণ্ড বিচার ব্যবস্থা বলতে কি বোঝো এবং সংবিধানের কোন ধারায় প্রত্যেক রাজ্য হাইকোর্ট স্থাপনের কথা বলা হয়েছে? এটি দেখো, হাইকোর্টের বিচারপতিদের দুটি যোগ্যতা লেখো। ব্লক উন্নয়ন আধিকারিকের যে কোনো দুটি কাজ উল্লেখ করো এবং জেলা শাসকের দুটি কাজ উল্লেখ করো। ব্লক উন্নয়ন আধিকারিকের যে কোনো দুটি কাজ উল্লেখ করো, জেলা শাসকের দুটি কাজ উল্লেখ করো। এবারে দেখো, গ্রাম পঞ্চায়েতের দুটি আয়ের উৎস লেখো, পঞ্চায়েত সমিতির দুটি কাজ উল্লেখ করো এবং পৌরসভার দুটি আবশ্যিক কাজ উল্লেখ করো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।